রামের বিয়েতে রাজ্যের সকলেই খুব আনন্দ করল, হৈ হৈ কাণ্ড রাজবাড়িতে। তারপর প্রজারাই মন্ত্রীদের মাধ্যমে চাইল এবার রাম রাজা হোক। দশরথ এই কথা শুনে খুব খুশি, তিনি রামকে ডেকে পাঠালেন। রামেরও খুব আনন্দ হয়েছে খবর পেয়ে যে সে রাজা হবে। দশরথ তাকে সিংহাসনে ফিট করে কিনা ট্রায়াল দেওয়ালেন। অধিবাসের দিন ঠিক হলো। অধিবাস মানে ভালো অনুষ্ঠানের আগের দিনটাকে বলে অধিবাস। রামের অধিবাসের দিনেও উৎসব পালিত হল। দশরথ রামকে রাজনীতি সম্পর্কে কিছু বোঝালেন, এই বিষয়ে তার যে অভিজ্ঞতা তা জানালেন। এদিকে রামের রাজা হওয়ার সংবাদ পেল মন্থরা নামক সেই দাসী, যাকে কইকেয়ীর সঙ্গে বিয়ের সময় যৌতুক পাওয়া গিয়েছিল। সেই কুজিবুড়ি মন্থরা এসে কইকেয়ীকে খবরটা দিল। কইকেয়ী সুখবরের জন্য আনন্দে নিজের গয়না খুলে দিল, বলল এখন এটা দিলাম, যেদিন রাম রাজা হবে আরো বেশি দেব। মন্থরা তাকে বলে, হায় কইকেয়ী, কোথা থেকে তুমি পরে ভালো গয়না দেবে? ঘটে এইটুকু থাকলে তো হয়েই যেত। রাম রাজা হচ্ছে মানে কৌশল্যা বশ করেছে রাজাকে। তোমাকে প্রিয় রানী বলে তিনি পরিচয় দেন, অথচ কাজের বেলায় কৌশলার ছেলেকে রাজা করা মানে তোমাকে তাদের মুখাপেক্ষী হয়ে থাকতে হবে। সারা জীবন বড় রানী বঞ্চিত, সে এইবার শোধ নেবে। আর সবচেয়ে বড় কথা, ভরত মামাবাড়িতে আছে এতদিন নানা কারণে। এখানে রাম লক্ষ্মণেরই আদর, নিজে মা হয়ে এটা বোঝো না ছেলে কেন অযোধ্যায় আসতে চায় না? এইবার এই খবর পেয়ে সে আর কখনোই তোমার কাছে ফিরবে না। কইকেই ভয় পায়, তাইলে উপায় কি? মন্থরা মনে করাই, সেই দুটো বর চেয়ে নাও। সম্বরের সঙ্গে যুদ্ধের পর তুমি তাকে সেবা করাই একটা বর পাওনা হয়েছে, আর রাজার ব্রণ হওয়ায় সেবা করার দ্বিতীয় বর পাওনা হয়েছে। কিন্তু রাজা যদি না মানেন, কইকেই বলেন, তুমি তিন প্রধান রানীর একজন, রাজার প্রিয় রানী, ভুখ হরতাল শুরু করে দাও। কইকেই কিছু না খেয়ে মাটিতে পড়ে রইল। দশরথ খবর পেয়ে জানতে এলো। কইকেই বর চাইল। কইকেয়ীর শর্ত শুনে তো দশরথের মাথায় হাত, অনেক বুঝিয়েও কাজ হলো না। তখন সারথি সুমন্ত্রকে ডেকে রাজা আদেশ করল রামকে আনতে সেখানে। রাম এসে সব শুনল। রাম কইকেয়ীকে বলেন, বেশ আমি যাব বনে 14 বছরের জন্য, কিন্তু বিমাতা বাবার এই হাল কেন? তাকে যত্ন করুন। ভরত আসুক, তাকে আনান লোক পাঠিয়ে, আমি সকলের কাছে বিদায় নিয়ে আসি। কইকেয়ী জানান যে রাম বনবাসে রওনা না দিলে ভরতকে আনা হবে না। কইকেয়ী চান না ভরতের সামনে এইসব ঝামেলা হোক। আর কিছু করার নেই, রাম কৌশলার কাছে বিদায় নিল। সীতা জেদ করল সঙ্গে যাবে, লক্ষ্মণ তো যাবেই, তার জন্মই হয়েছে রামের জন্য। রাম সকলকে বলে গেল যে ভরতের কোনো দোষ নেই, সে এইসব জানে না, তাকে যেন কেউ কিছু না বলে। ত্রিজটা নামে এই অতি গরিব বুড়ো ব্রাহ্মণ রামের সঙ্গে দেখা করতে এলো। রামের আর টাকা পয়সা নাই, সে তখন রাজবাড়ি ছেড়ে বেরোবে। ত্রিজটা তার কাছে ভিক্ষা চাইলে রাম শেষ সম্পদ তার গরুগুলি ত্রিজটাকে দান করে দিয়ে গাছের বাকল পরে নিল রাম ও লক্ষ্মণ। সীতার গায়ে বাকল খারাপ দেখাচ্ছে দেখে তিনি পরলেন সুন্দর একটি পাটের শাড়ি। সুমন্ত্রের রথে তারা রওনা হল। অযোধ্যার লোকেরা পিছনে আসছে দেখে সুমন্ত্র বুদ্ধি দেয় যে এই সব লোকেদের নিয়ে পাশেই এক জায়গায় রাজ্য তৈরি করে নিলেই সমাধান হয়ে যাবে। রাম তাতে রাজি হয় না, বলে জোরে চালিয়ে চল। অযোধ্যা অনেক দিন ধরে শক্তি সঞ্চয় করে আজ এই রূপ নিয়েছে, 14 বছর পরে এখানেই ফিরব, কাজেই জোরে চল, সীতাকে নিয়ে বেড়ায় আসি আগে। বনপথে চলে রাম, লক্ষ্মণ আর সীতা। পথে পড়ল ইক্ষ্বাকু প্রদেশ, যেখানে পূর্বপুরুষরা থাকত। তাদের সঙ্গে কথা বলে কোশল রাজ্য, রামের মামাবাড়ি। সেখানে স্নান খাওয়া সেরে আবার চলা। যে পথেই তারা এলো, সকলেই দশরথের নামে ছি ছি করল। বুড়ার ভীমরতি ধরসে, বউয়ের কথায় কেউ এমন ছেলে বৌমারে বনে পাঠায়, হায় হায়। এরপর রথে চেপে শৃঙ্গবের দেশে, সেই দেশে গুহক চণ্ডালের বাড়ি। রাম সুমন্ত্রকে বলেন, সুমন্ত্র, এখানে আমার চেনা গুহকের বাড়ি। তাদের বাড়ি গিয়া উঠতে পারলেই নানা রকমের ফল খাইতে পারবো, কলা, কাঁঠাল, নারাঙ্গি, অনেক কিছু। কাজেই ভালো খাবার জন্যেই তারা সেই রাতে চণ্ডালের বাড়ি আশ্রয় নিল।
বাড়িতে রাতে থাকলো তারা তিনজন, রাম, লক্ষ্মণ ও সীতা। পরদিন সকালে রথের সারথি সুমন্ত্রকে বিদায় দিল রাম। গুহক তাদের তিনজনকে নৌকায় করে গঙ্গা পার করে দিয়ে এলো। এবার তারা রওনা দিল চিত্রকূট পাহাড়ের দিকে। সেখানেই থাকার সুবিধা শুনেছিল রাম। বনপথে নানা মুনিদের আশ্রম, সেখানে তাদের কিছু ছাত্র থাকে, নিজেদের পোষা পশু পাখি, চাষের জমি ইত্যাদি। এই মুনিরা লোকালয়ের থেকে দূরেই বসবাস ও ধ্যান ট্যান করত। রাম, লক্ষ্মণ ও সীতা চলতে চলতে প্রথমেই ভরদ্বাজ মুনির আশ্রমে এলো। মুনি রামকে পা ধোয়ার জল দিয়ে আসন দিয়ে আহ্বান জানালো। রাম ভরদ্বাজের বাড়ি উঠে তার সঙ্গে পরামর্শ করল। বলেন, তো মুনি, এখন কোথায় থাকা যায়? একটু দূরে, নইলে ভরত চলে এসে ঝামেলা করতে পারে। তাছাড়া সীতাকে নিয়ে ভালো থাকার জায়গা চাই, খাবার চাই, কি উপায় হবে? মুনি রামকে পরামর্শ দিল, চিত্রকূট পাহাড়ই সবচেয়ে ভালো জায়গা। ভরদ্বাজ বলে দিল, সব মুনিরাই সেখানে রামকে সাহায্য করবে, প্রচুর ফল মূল পাওয়া যাবে, হরিণও অনেক, রাম ভালো শিকার করতে পারলে খাওয়ার চিন্তা হবে না। কাজেই আবার পথে নামলো রামেরা তিনজন। সীতা পিছিয়ে পড়ে। জয়ন্ত নামে এক কাক এসে সীতার বুকে আচড়িয়ে পালিয়ে যায়। পথে সীতার কান্না শুনে দুই ভাই ছুটে গিয়ে বান মেরে জয়ন্তর এক চোখ কানা করে দিল। হাঁটতে হাঁটতে যমুনা নদীর কাছে পৌঁছালো তারা। ওদিকে সুমন্ত্র ফিরে গিয়ে 6 দিনের মাথায় দশরথকে সব জানালো। রাজা খুবই মন খারাপ নিয়ে ঘুমাতে গেলেন। পরের দিন সকাল উঠে 3 রানী রাজা ডেকে ওঠাতে পারে না। এরপর 700 রানী একে একে এলো, কিন্তু রাজা জাগলেন না। অন্ধক মুনির মতোই ছেলের কথা ভেবে ভবেই দশরথ মারা গেল। 4টি ছেলের একজনও উপস্থিত নেই অযোধ্যায়। ভরতকে মামা বাড়ি খবর না পাঠিয়ে আর উপায় রইল না। রাজাহীন রাজ্য একবেলাও রাখা নিরাপদ নয়। কেকয় রাজের বাড়িতে দূত ভরতকে আনতে গেল। ভরত ফিরে এসে দেখল রাজ্যে শোক পালন চলছে। সে গেল মায়ের কাছে। কইকেয়ী তাকে দেখেই আনন্দিত হয়ে জানায়, বহু কষ্টে তিনি ভরতকে রাজা হবার ব্যবস্থা পাকা করে রামকে বনবাসে পাঠিয়ে দিয়েছেন। ভরত বরাবরই অন্য রকম মানুষ। সে এই গল্প শুনেই ক্ষেপে লাল। আরো ভালো করে জেনে সে বোঝে কুজির বুদ্ধিতেই এইসব ঘটনা ঘটেছে। তার মা ছেলে মানুষ কিনা। তাই ভরত আর শত্রুঘ্ন তখন কুজি বুড়িকে খুব মারতে লাগলো। কইকেয়ীকে ডেকে দাঁড় করিয়ে ভরত তাকে বলে, তুমি আমার মা, তোমাকে মারলে শাস্তি পেতে হবে, তাই তোমাকে মারবো না, কিন্তু চোখের সামনে তোমার বাপের দেশের এই দাসীকে মারবো, তুমি দেখবে সেটা, এটাই তোমার শাস্তি। মারতে মারতে প্রায় মরেই গেল কুজি। তারপর অজ্ঞান অবস্থায় তাকে ফেলে ভরত গেল বাবার শেষ কাজ করতে। অন্য ভাইরা নেই, তাই দুজনে মিলেই রাজার অন্ত্যেষ্টি সেরে নিল ভরত। তারপর রাজার যজ্ঞ শ্রাদ্ধ হলো, ব্রাহ্মণদের দান করতে হলো। সকলের সামনে ভরত ঘোষণা করল, আপনারা চিন্তা করবেন না, ভুল বুঝবেন না। আমি সিংহাসনের জন্য দাদাকে বনে পাঠাইনি, আমি যাব তাকে আনতে। সে রাজি হলে সেই এসে রাজা হবে। সব লোকে ও ব্রাহ্মণরা এই কথা শুনে ভরতকে বলল, বেশ, আমরা মেনে নিলাম, তোমার কোনো দোষ নেই, তোমার মায়েরই দোষ। কাজেই সামাজিকভাবে ভরতকে সকলে মেনে নিল, আর শাস্তি পেল একমাত্র কুজি দাসী। এরপর ভরত রামকে আনতে গেল। গুহকের বাড়িতে পৌঁছাতে তারা ভরতকেও খাতির করল, অনেক খাবার দিল, কিন্তু ভরত গুহকের আতিথ্য নিল না। সে শুধু গুহকের নৌকায় পার হলো গঙ্গা, রামের কাছে যাবে বলে। পার হয়ে ভরত এলো ভরদ্বাজ মুনির কাছে। ভরত জানত, মুনি চাইলেই বলে দিতে পারবে রামের ঠিকানা। ভরতের যত সৈন্য সামন্ত দূরে রেখে ভরত একা পায়ে হেঁটে গেল মুনির তপবনে। মুনি ভয় পেয়েছে খুব। তিনি বলেন, আপনি কে রাজা? আমি খবর পাইছি আপনি সেনা টেনা নিয়ে আইছেন, কারণটা কি? ভরত বলে, দেখুন, সেনা ঠিক নয়, ওরা অনেকেই রাজ কর্মচারী, রামকে ফিরিয়ে নিয়ে যাব বলেই আমরা সবাই এসেছি। আপনার শরণে এসেছি, আপনি উপায় বলেন। ভরদ্বাজ শুনে বলে, বেশ, আপনার সব লোককে তাহলে আসতে বলুন, আমি আমার এখানে তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি, তারপর নয় কথা হবে।
এত লোক নিয়ে মুনির আশ্রমে উঠতে ভরতের সংকোচ হচ্ছিল, কিন্তু এসে দেখল এলাহি ব্যাপার। নদীর প্রচুর জল, সেখানে স্নানের সুন্দর ব্যবস্থা, আখের রস, দুধ, ঘি, দই প্রচুর রাখা আছে। ইন্দ্র অর্ডার পেয়ে স্বর্গের সুন্দরী মেয়েদের নিয়ে এলো। স্বর্গের সুধাকর এসে সকলকে সুধা পান করালো। দেবকন্যারা পরিবেশন করল, সুন্দর বস্ত্র পরে খাবার খেয়ে পছন্দ মতো মেয়েদের নিয়ে ঢুকলো শোয়ার ঘরে। তাছাড়াও সারা রাত চলল অপ্সরাদের নাচ গান, এমনকি দেবীরা পর্যন্ত এসে সকলের সেবা করতে লাগল। কিন্তু ভরতের মনে শান্তি নেই। সে সকালে উঠেই আগে ভরদ্বাজের কাছে গেছে রামের কথা জানতে। ভরদ্বাজ এবার সত্যিই অবাক হয়। তিনি বলেন, এত আয়োজন ছেড়ে আজই পথে নামবে? বলো অতিথি, আমার কাছে কি চাও? ভরত বলে, আমি রামের দেখা যেন পাই। মুনি জানায়, রাম আছে চিত্রকূটে, কিন্তু সে তোমার সঙ্গে ফিরবে না। প্রতিজ্ঞা করেছে সে দেশের লোকের সামনে। তবু আশীর্বাদ করলাম তোমাকে। আর বেশি পথ বাকি নেই। ভরতের পথ চলার উৎসাহ বেড়ে গেল। লোকজনদের ডেকে নিয়ে তিনি গেলেন চিত্রকূট পাহাড়ে। সেখানে পাতার ঘর বানিয়েছে রাম, ঘরে আছে সীতা। রাম দরজার কাছে, বাইরে উঠানে লক্ষ্মণ। দৃশ্য দেখছেন দূর থেকে ভরত। আজ তারই জন্য রাজপুত্রদের এই কষ্ট। চোখ ফেটে জল পড়ে ভরতের। বন্ধুরা, পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।